What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. But I will not surrender. কাঁটা দিয়ে কাঁটা তুলল নির্বাচন কমিশন, এতক্ষণে সেই খবর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে দিয়েই তারই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা, এ তো একেবারেই মানে অঘটন বললেও কম বলা হয়। আপনারা জানেন যে চারজন মানে দুজন ইআরও এবং দুজন এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হলো নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের আগেই রাজ্য সরকার, তাও আবার এফআইআর করতে হলো। সাসপেন্ড আগেই হয়েছিল, এবার এফআইআর হলো তাদের বিরুদ্ধে। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা মাঠে এসেছে খেলা শেষ করার জন্য, মাঝপথে খেলা ছেড়ে বেরিয়ে যাবার জন্য নয়। শুধু তাই নয়, আরো তিনজন মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে, যারা কেন্দ্রীয় কর্মচারী, তাদের বিরুদ্ধেও কিন্তু নির্বাচন কমিশন পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেনি। অর্থাৎ যা যা প্রয়োজন প্রায় প্রত্যেকটি, আর এই সমস্ত দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা রেগে গেছেন, সেই বক্তব্য আজকে আপনাদের সামনে শোনালে বুঝতে পারবেন যে কার্যত এদিক ওদিক হয়ে যাচ্ছে মুখের ভাষা। আজকে শোনাবো আপনাদের সামনে সবটা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে অবশেষে সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নবান্নের কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই কার্যকর হলো নির্দেশ। গতকাল অর্থাৎ 17 তারিখের মধ্যেই কিন্তু সেই নির্দেশ, মঙ্গলবারের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে বলে নন্দিনী চক্রবর্তীকে, মুখ্য সচিবকে ডেকে দিল্লিতে তলব করে বলে দিয়েছিল নির্বাচন কমিশন। এটা কবেকার ঘটনা জানেন? 5ই আগস্ট প্রথম দুজন এইআরও, দুজন ইআরওর বিরুদ্ধে এবং একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছিল। তার কারণ এরা ইচ্ছাকৃতভাবে ভুলভাল ডকুমেন্ট অ্যাকসেপ্ট করে মানে অনেকের নাম তুলে দিচ্ছিলেন বলে মারাত্মক অভিযোগ এবং প্রমাণও ছিল। এবং এটাই প্রথম একেবারে শুরুর দিকে 5ই আগস্ট, আর গতকাল হয়ে গেল 17ই ফেব্রুয়ারি। এতদিন পরেও নির্বাচন কমিশনের এই পদক্ষেপ কার্যত বুঝিয়ে দিল যে তারা যেমন ধৈর্য ধরতেও জানে, আবার কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো যে বিধান তাদের ওপর দেওয়া রয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন চাইলেই মানে গাজুয়ারি করতে পারেন। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আবারও সুপ্রিম কোর্টে যাবেন, তখন আমার বলবেন যে আমাদের কেন বলা হলো না, বললে তো আমরাই করে দিতাম। নির্বাচন কমিশন সেই কারণে কিন্তু পেশেন্সলি, টাইমলি সময় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে বাধ্য করালেন। এইটা কিন্তু খেয়াল করবেন, নির্বাচন কমিশন নিজে এফআইআর করলো না, রাজ্য সরকার কিন্তু তাদের কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর করতে, তাদের কর্মচারী বললে ভুল হবে, তার কারণ অনেকেই এরা আইপিএস ক্যাডার র্যাঙ্কিং এ রয়েছে, অর্থাৎ তাদের রাজ্যে কাজ করা আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হলেন। এটা সব থেকে বড় কথা। এই নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনাদের শোনাবো। অবশেষে এফআইআর করলো রাজ্য কমিশনের যে 324 থেকে 26, 324 থেকে 329 সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো, যাতে লোক হ্যারাস না হয়, এসআইআর এ হাত দেবো না। আপনি পরে বুঝেছেন, আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন, আপনি যদি হারাতে না পেরেছে। আমার নাম শুভেন্দু। শুনলেন বক্তব্য তার। নিশ্চিতভাবে তিনি খুশি, এবং খুশি হওয়ার কারণই রয়েছে। তার কারণ এটা ছাড়াও আপনারা জানেন, গতকাল আপনাদের সামনে আমি বলেছিলাম যে 7 জন ইআরওদের বিরুদ্ধে সাসপেনশন করার নির্দেশ দিয়েছিল কিন্তু নির্বাচন কমিশন। সেই ঘটনাও গতকাল ছিল। তারপরে হচ্ছে এই 4 জনের, এবং আরো দেখুন 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো কমিশন রোল অবজারভারদের রিপোর্ট পেয়ে পদক্ষেপ। রোল অবজারভাররা তারা জানিয়েছিল যে 3 জন মাইক্রো অবজারভার তারা কাজ করছিলেন না, তারা কাজ করার নামে
তারা ছুটি কাটাচ্ছিলেন কিংবা কেউ কাজে যোগদান করছিলেন না, মানে এটা কিন্তু ওই দুর্নীতির সঙ্গে জড়িত নন। তার কারণ এরা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। একজন হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, একজন সিনিয়র ম্যানেজার ইউকো ব্যাংক, আর একজন হচ্ছে ইন্সপেক্টর অফ সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি অ্যান্ড সিএক্স এর একজন আধিকারিক। এই তিনজনের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা রোল অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছিলেন তাদেরও কিন্তু সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো কার্যত বুঝিয়ে দিচ্ছে যে নির্বাচন কমিশন এবারে মাঠে নেমেছে, যে একেবারেই যে কথা তারা প্রথমটা বলেছিল যে একজন অবৈধ ব্যক্তির নামও যেন এই তালিকায় না থাকে, সে যতই চাপ প্রশাসনের তরফ থেকে আসুক না কেন, সে যতই জ্ঞানেশ কুমারের পরিবারকে নিয়ে আক্রমণ করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ছুটে যাক সুপ্রিম কোর্টের মধ্যে কালো কোট পরে যতই করুন না কেন, তারা তাদের কাজটা করতে কিন্তু বদ্ধপরিকর। আর এইখানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের ডেফিনেটলি আশার আলো তো দেখা যাচ্ছেই। মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ক্ষিপ্র হয়ে গিয়েছেন, তিনি বলছেন যে আমাকে জেলে ভরলে ভরো, আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই করো, আমাকে মেরে ফেললে ফেলো, কিন্তু এইগুলো করো না বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে খুব উগরে দিলেন তাদের বিরুদ্ধে। একটা প্রায় 50 মিনিটের বৈঠকে কার্যত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন। তার একটা নমুনা শোনাবো। Is forcefully threatening the people and vanishing the democratic rights of the people, just like washing machine washing the democratic rights. I am the last person to tolerate this. What he can do me? He can take some action against me. I don't care. I am ready to go to jail. If they want to kill me, let them kill. But I will not surrender. I am always, my habit is and my tradition is, I am from the beginning, I am from students movement. So I am ready to sacrifice anything for the people. শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্রাস্ট্রেশন ঝরে ঝরে পড়ছে, এবং সেই ফ্রাস্ট্রেশন হবার কারণ রয়েছে, কারণ তিনি বুঝতে পারছেন জমি ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। এরপরে আর তার ফিরে আসার সম্ভাবনাটা ক্রমশ কমে যাচ্ছে। তার কারণ শুভেন্দু অধিকারী বলছেন সবে তো এই 58 লাখ, তারপরে সব মিলে 70-72 লাখ, দাঁড়ান এখনো কিছুই বাকি হয়নি। যখন ফাইনাল লিস্ট বেরোবে, এই লিস্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নির্বাচনে লড়তেই চাইবেন না। অর্থাৎ প্রথমে যে কথা বলেছিলেন, মধ্যেখানে শুভেন্দু অধিকারীকে সেই কথা বলতে শুনিনি, আবারও কিন্তু শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। তার মানে কি আমরা যে এক্সপেক্ট করছি 70 লাখ, 72 লাখ বা 80 লাখ বড় জোর, সেইটা নয়, তার থেকে আরো বেশি সংখ্যক বাদ যাওয়ার কি আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী দলনেতা। এইখানে আমি আপনাদের সামনে আরো একটা বক্তব্য বলবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত কথা বলেছেন, এবং সেটা কিন্তু মুখ ফসকে বলা বক্তব্য হিসেবে আমি ধরবো। তার কারণ ভারতীয় হিসেবে অন্য দেশের, ভারতকে নিন্দা করে অন্য দেশের প্রশংসা করা, এটা কিন্তু মানে সচেতন ভাবে কোনো রাজনৈতিক নেতা করবেন না। তার কারণ দেশ বিরোধী মন্তব্য হিসেবে এটাকে গণ্য হতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন এই তো বাংলাদেশ নিয়ে এত কথা বললো, এখানে নাকি ঝামেলা হবে, নির্বাচন নিয়ে ঝামেলা হবে, কিছুই হলো না, কত সুন্দরভাবে ওখানে হয়ে গেল, আর আমাদের এখানে এত ঝামেলা। এইটা কিন্তু বলা যায় না। মুখ্যমন্ত্রীর পদে বসে নিজের দেশের সম্পর্কে ডিসরেসপেক্টফুল কথা বলে অন্য একটি পড়শি দেশকে গ্লোরিফাই করার মধ্যে কোনো দেশপ্রেম লুকিয়ে আছে বলে আমি বিশ্বাস করি না। ঘন্টাখানেকের সুমন্দে বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না। কি বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই প্রসঙ্গে আপনাদের সামনে শোনাবো। There will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame to block a commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করা। শুনলেন, এটা বলা যায়। আমরা জানি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি বাংলাদেশ প্রেমী, বাংলাদেশকে বেশি ভালোবাসেন। একবার মুখ ফসকে বা বলেও বিতর্কে জড়িয়েছিলেন যে দরজা খোলা আসে, ওই যখন ঝামেলা হচ্ছিল বাংলাদেশের, তো তখন ছাত্র আন্দোলন হচ্ছিল, বলছিলেন যে দরজা খোলা আছে, কিছু হলে আমরা আছি,
আমাদের এখানে চলে আসতে পারো, এই ধরনের বক্তব্য তিনি বলেছিলেন, যেটা কিন্তু কন্ডেম করা হয়েছিল, বাংলাদেশের থেকেই কন্ডেম করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশের উপর এত প্রেম দেখান, সেখানকার রাজনৈতিক নেতৃত্বরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অতটা পাত্তা দেন না, যতটা না এই নিচের তলার জামাতরা কিংবা এই কি হুজুররা, তারা মজলিসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় কোট করেন, তাদের পছন্দের কিন্তু রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইভেন যারা সরকারে বসে থাকেন তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলেন বা তাকে অনেক কিছু গুণগান করেন, এরকম ব্যাপারটা কিন্তু মোটেই নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পেছনে বিরোধী দলনেতা কি বললেন এটা শোনাবো, এবং আপনারা বলে লিখে জানান যে এটা কি দুর্ভাগ্যজনক যে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে আমাদের দেশের সংবিধান বা আমাদের দেশের নির্বাচন নিয়ে তিনি কথা বলতেই পারেন, সমস্যা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু তা বলে দুটো দেশের মধ্যে কম্পারিজন করে অন্য একটি দেশকে ভালো বলছেন, নিজের দেশকে ছোট করে। এটা কি হওয়া উচিত? কি বলছেন বিরোধী দলনেতা? ভায়োলেন্স ছাড়া ভোট হয়েছে, বাংলাদেশে ভায়োলেন্স ছাড়া ভোট হয়েছে এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি এখান থেকে নাম কাটিয়ে ওখানে চলে যান, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ওখানেই মানায়। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 70 জন জামাত আছে, উনি যুক্ত হয়ে যান, 71 হয়ে যাবে। ওনারা যদি 420 হন। দেখুন, এটা নতুন নয়, তৃণমূল কংগ্রেসের একটা ট্র্যাডিশন রয়েছে, বাংলাদেশকে গ্লোরিফাই করার মধ্যে যে একটা ট্র্যাডিশন রয়েছে, এর মধ্যে ভোটের অঙ্ক রয়েছে। তার কারণ ওই বাংলাদেশ থেকে আশ্রিত এদের জন্যই তো এত মানে এশায়ার নিয়ে তৃণমূল কংগ্রেসের এত লাফালাফি, এদের নামগুলোই তো রেখে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের এত লাফালাফি, মানে ভেতরে। আর ওপরে দেখানো হচ্ছে যে আমরা সবার জন্য। ডেফিনেটলি এটা একটা অ্যাডভান্টেজিয়াস, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই কাজটা কিন্তু বিজেপি করছে না, এটা করা উচিত যে কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি কোনো একটা ছোট্ট ভুলের কারণে, কোনো একটা নামের বানানের ভুলের কারণে, কিংবা বিয়ে হয়ে যাওয়ার পরে অ্যাড্রেস বদলে গেছে বা নামের টাইটেল বদলে গেছে, এটার জন্য কিন্তু তৃণমূলকেই পাশে পাচ্ছে সাধারণ ব্যক্তিরা, এটার জন্য কিন্তু বিজেপিকে পাশে পাচ্ছে না। এটাও কিন্তু অনভিপ্রেত ঘটনা। তার কারণ আপনাদের মনে রাখতে হবে, যার সঙ্গে এই ঘটনাটা ঘটছে তারা সেই ব্যক্তি, সেই রাজনৈতিক দলকেই প্রেফার করবে যারা তাদের দুর্দিনে পাশে ছিলেন। আমরা জানি যে যারা অবাঙালি, যারা মাফ করবেন, যারা অভারতীয়, যারা অন্য দেশ থেকে এসেছে, তারা তৃণমূল কংগ্রেসের সহায়তা পাক, তারা বিজেপির সহায়তা পাবেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের প্রকৃত নাম রয়েছে, যাদের নামের মিসম্যাচ হয়েছে, বিজেপির কিন্তু মাটিতে নেমে তারা কতটা এই কাজটা করছেন আমি জানি না, কিন্তু এই কাজটা তাদের করা অন্তত উচিত। তার কারণ যারা সত্যি সত্যি বিপদে পড়লেন, যারা শুনানিতে হয়রানির শিকার হলেন, হয়তো কোনো কাগজের কোন কাগজটা দিতে হবে বা কি করতে হবে, এইটুকু গাইডলাইন্স এর জন্য যারা অপেক্ষা করছিলেন, বিজেপিরও কিন্তু ওই ক্যাম্প খোলা উচিত ছিল এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করার জন্য। আপনাদের হয়তো দ্বিমত থাকতেও পারে, কিন্তু যদি কখনো একবারও কল্পনা করে দেখেন যে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মেন তালিকায় যদি আপনার নাম বাদ চলে গিয়ে থাকে, তাহলে সেখানেও কিন্তু আপনার সহায়তার প্রয়োজন। সেখানেও সহায়তা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা অপশন হয়ে থাকে, তাহলে সেই বিপদের দিনে কিন্তু আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে যান, অটোমেটিক্যালি আপনি তো আর ধুরন্ধর রাজনৈতিক নন, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে জানেন। তাই যে আপনার করেছে, আপনিও তার হয়ে হয়তো দেখবেন যে অনিচ্ছা সত্ত্বেও সব ভুলে গিয়ে ভোটে হয়তো তাকেই ভোট দিয়ে দেবেন। এটা বিজেপি খেয়াল করছে কিনা আমার জানা নেই, এই দিকটা খেয়াল করা উচিত। আপনারা হয়তো আমার সঙ্গে কন্ট্রাডিক্ট করতে পারেন কিংবা সহমত পোষণ করতে পারেন, বিতর্কিত বিষয় আপনারা অবশ্যই আজকের পর্বে লিখে জানাবেন। আমি মহুয়া মৈত্রর একটি কথা কোট করব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দেশপ্রেম, মানে পরদেশ প্রেম, সেটা কিন্তু মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের মধ্যে সঞ্চারিত হবেই। একজন প্রশাসনিক প্রধান নেত্রী, তিনি যদি এইরকম মনোভাব পোষণ করেন, তাহলে তো তার যারা তলায় রয়েছেন তাদের তো সঞ্চারিত হবেই সেই অনুপ্রেরণা। এবং মহুয়া মৈত্র বলেছিল, কে ভারতে থাকতে চায়, ভারতের কি জিডিপি কত সব বলেছিলেন, হেলথ ইনফ্রাস্ট্রাকচার হ্যান নিয়ে বাংলাদেশের নাকি অনেক ভালো বলে তিনি বলেছিলেন। আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মহুয়া মৈত্রকে একবার মনে করিয়ে দিতে চাইবো, আপনারা যে এই বাংলাদেশের ঢালাও প্রশংসা করলেন, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনের ঢালাও প্রশংসা করলেন, আসুন একটা ছবি দেখি। এরকম অগণিত ছবি বাংলাদেশ জুড়ে এবারের নির্বাচনে হয়েছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বলতে পারে কই, সেই অর্থে তো মানুষ মারা যায় না, যায়নি। পশ্চিমবঙ্গে আমরা পঞ্চায়েত ভোটে যত মানুষ মারি,
ওখানে তো সেখানে করতে অত মানুষ মানে সেখানে বলিদান হয় না, পশ্চিমবঙ্গে বলিদানের সংখ্যা বেশি, সেটা বলতে পারেন। কিন্তু আমি এই ঘটনা একটা দেখাতে পারি, এরকম প্রচুর ঘটনা রয়েছে যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে অশান্তি হয়েছে। দেখুন একটা ঘটনা দেখাই। বুঝতে পারছি না তো, তানভীর ভাইয়ের সাথে মনে করছে তো সে। দেখলেন, এইরকম ছোটখাটো মারপিটের ঘটনা থেকে ভোট চুরি, ছাপ্পা সবকিছু চলেছে দেদার, একেবারে ওপেনলি দেদার চলেছে, যেগুলো আমরা এইখানে পঞ্চায়েত ভোটে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাগুলোকে এড়িয়ে গিয়েও কি তিনি বললেন শান্তিপূর্ণ নির্বাচন? শান্তিপূর্ণ বলতে কি তিনি গোলাগুলি চলেনি বা মানুষ খুন হয়নি বলে? আসলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনটাকেও তো মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ নির্বাচন বলেন। তো সেখানে অবশ্য বিক্ষিপ্ত ঘটনা বলতে হয়, যাক বাংলাদেশে বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এটুকুও বলতে পারেননি, তাহলে ব্যর্থতাটা কার? মুখ্যমন্ত্রীর প্রশাসনে পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের ভায়োলেন্স হয়, বাংলাদেশের সেই মুখ্যমন্ত্রী যদি বাংলাদেশের নির্বাচন দেখে তিনি যদি স্যাটিসফাইড হন এবং নিজের নির্বাচনে মুখ্যমন্ত্রী বা তাদের নেতৃত্বকে যদি বলতে হয় ওই দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাহলে বাংলাদেশের থেকেও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূলের রাজত্ব কার্যত পিছিয়ে রয়েছে? এই প্রশ্নটা আপনাদের সামনে আমি করে রাখলাম। সর্বশেষে এসে আপনাদের যেটা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লড়াইয়ের একটাই জায়গা, তিনি ভাতার উপর লড়ছেন। তার কারণ মানুষের পকেটে টাকা, অল্প কিছু টাকা, পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা রাজনৈতিকভাবে এমন কমিয়ে দেওয়া হয়েছে যে মানুষ আর স্বপ্ন দেখতেও ভুলে গেছে। হয়তো আর 5 বছর পরেও এখনো যে দু একটু স্বপ্ন যুবকদের মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে, যারা পশ্চিমবঙ্গ এখনো কামড়ে বসে রয়েছে, সেই স্বপ্নটাও আশা করি তাদের চলে যাবে। তার কারণ 1,500 টাকা সেটাও খুব একটা কম নয়। বিশেষ করে একবার ভেবে দেখবেন তো যে আপনি যখন কলেজে পড়েন তখন 1,500 টাকা নেহাত খুব একটা কম টাকা নয়। সেই টাকা পেলে নিশ্চিতভাবে নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছাটুকু আর পশ্চিমবঙ্গের এই শিরদাঁড়া ভেঙে দেওয়া যুব সম্প্রদায়ের কজনের মধ্যে বেঁচে থাকবে জানি না। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্য জুড়ে 12 লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেবে রাজ্য সরকার। অর্থাৎ পকেটে টাকা, সামনে সাইকেলও পেয়ে যাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার রয়েছে। এরপরে এখনো প্রতিশ্রুতি আসেনি, নির্বাচনে জিতলে তিনি কি করবেন সেই প্রতিশ্রুতি এখনো দেওয়া হয়নি। ভাবুন, প্রতিশ্রুতির আগেই করে দেওয়া হচ্ছে এতগুলো, এরপরে নির্বাচনের প্রতিশ্রুতি আসবে, তারপরেও মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব? মানে ভোটটা তো আপনিই দেবেন, আপনার পরিবাররাই দেবে, আপনার পাশের লোক দেবে। মনে করেন যে এরা এই সমস্ত বিবেচনা করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, প্রশাসনের দুর্নীতির কথা বলছি, প্রশাসনের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, কিংবা সন্দেশখালির মতো ঘটনা, আরজি কর, কিংবা দুর্গাপুর IQ সিটি, এই ঘটনাগুলো মনে রাখতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচনে ভোট দিতে গিয়ে? লিখে জানাবেন আপনাদের কোনটা বেশি মাথায় থাকবে আপনাদের, পকেটে টাকা নাকি পশ্চিমবঙ্গের এই অগণতান্ত্রিক একটা মানে বিপন্ন সমাজ যেখানে কার্যত নাভিশ্বাস উঠে গিয়েছে, যেখানে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে? মনে থাকবে সেই সময় ভোটের বাটন প্রেস করার আগে? লিখুন না কোনটা মনে রাখবেন আপনারা। এখনকার মতো এখানেই।